সন্ধ্যা, নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। আজ আন্তর্জাতিক নারী দিবস। আজকে স্পেশাল দিনে 4 স্পেশাল মা লক্ষ্মী আসছেন। তাদের সঙ্গে আলাপ করার জন্য আমি উদগ্রীব, আমার ধারণা আপনারা উদগ্রীব। তাদের ডেকে নিয়ে আগে প্লিজ ওয়েলকাম। নমস্কার। নমস্কার। সবাই ভালো? হ্যাঁ, সবাই ভালো আছে। নারী দিবসের শুভেচ্ছা সকলকে। তোমাকেও দিদি। তোমাকেও দিদি শুভেচ্ছা। থ্যাংক ইউ সো মাচ। ছোট্ট করে একটু আলাপ করি সবার সঙ্গে। আগে পূজা, নমস্কার। নমস্কার সুদীপ্তা দি, আমি বাঁকুড়া ডিস্ট্রিক্টের বড়জোড়া থেকে আসছি। আমার নাম পূজা মণ্ডল। আমি সববাহী গাড়ি চালাই। খুব আনইউজুয়াল কিন্তু পূজা, সববাহী গাড়ি একজন মহিলা চালাচ্ছেন। সারা ভারতবর্ষে 3 জন এরকম মহিলা আছে। তুমি তাদের মধ্যে একজন। একজন। সুপার পূজা, সুপার। আরেকজন নারী দিবস, চম্পা। নমস্কার সুদীপ্তা দি, আমি চম্পা বেরা পাত্র। আমি দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমা থেকে এসেছি। আমাকে সবাই অ্যাম্বুলেন্স দিদি বলে, আমি অ্যাম্বুলেন্স চালাই। সাংঘাতিক চ্যালেঞ্জিং একটা কাজ চম্পা। হ্যাঁ, অ্যাম্বুলেন্স দাদার কথা তো শুনেছি, অ্যাম্বুলেন্স দিদি এই যে আপনাদের সামনে চম্পা। ফ্যান্টাস্টিক চম্পা, খুব ভালো। শঙ্করী দি, নমস্কার। নমস্কার সুদীপ্তা, আমি শঙ্করী দাস। আমি বারাকপুর উত্তর 24 পরগনা থেকে আসছি, ষষ্ঠীতলা শম্ভু অ্যাপার্টমেন্ট। আমাকে সবাই লিটল ম্যাগাজিনের মা বলেই চেনে। তারও একটা ইতিহাস আছে। হ্যাঁ, প্রচুর ইতিহাস। লিটল ম্যাগাজিনের মা শঙ্করীদি, তার গল্প ডেফিনেটলি শোনাবো আপনাদের। প্রভাতী, নমস্কার। নমস্কার দিদি, আমি সুন্দরবন কুলতলি থেকে এসেছি। আমি একটা স্কুল চালাই। হ্যাঁ, দক্ষিণ 24 পরগনা আমি একটা স্কুল চালাই। স্কুল চালাও? হ্যাঁ, আমি তৈরি করেছি নিজে হাতে। কত দূর অবধি ক্লাস আছে সেখানে? ক্লাস 4 পর্যন্ত আছে। আর কারা পড়ে সেখানে? সেখানে পড়ে যেসব মায়েরা নির্যাতিত হয় শ্বশুরবাড়ি থেকে পণপতার দাবিতে কিংবা গায়ের রং কালো বলে, সেই সব পরিবারের বাচ্চারা আমার স্কুলে পড়ে। তুমি খুঁজে পাও কি করে? কোনো অভিভাবকের যখন খবর পেলাম তখন দৌড়ে ছুটে গেলাম। ছুটে গিয়ে সেই মায়ের সঙ্গে যোগাযোগ করার পরে বললো যে আমার মেয়ের এরকমই পরিস্থিতি, শ্বশুরবাড়ি থেকে ব্লেডের চেয়া দিয়েছে, বিড়ির আগুনে ছ্যাঁকা দিয়েছে, কিংবা অর্ধমৃত প্রায় অবস্থায় আছে, হসপিটালে ভর্তি। তো সেই মায়েদের সঙ্গে যোগাযোগ করার পরে তাদের যখন সন্তান থাকলো, বললাম যে বাড়িতে থাকলে তো পড়াশুনো না করলে সচেতন তো হওয়া দরকার। আর ওরা তো থাকতে থাকতে আমাদের কুলতলি সোনা পাচার, তার স্মাগলিং, এরকম বিভিন্ন বিয়ের সঙ্গে জড়িত। তো ওরা থাকতে থাকতে একজন খারাপ পরিস্থিতির মধ্যে শিকার হবে। তো যদি ওরা পড়াশুনো করে তখন ওদের মাথায় এটা আসবে না, সচেতন ফিরবে, উপরন্তু ওই নোংরা চক্রান্ত থেকে দূরে সরে আসবে। কি বলবো প্রভাতী, অনেক দম লাগে তুমি যে কাজটা করছো সেটা করতে। তোমাদের 4 জনকেই বলছি, তোমরা যে কাজগুলো চালিয়ে যাচ্ছ, প্রচণ্ড সাহস লাগে, প্রচণ্ড জেদ লাগে, আর সংগ্রাম করার আর লড়ে যাওয়ার মানসিকতা লাগে। সেইটা তোমাদের 4 জনেরই আছে। সো হ্যাটস অফ টু অল অফ ইউ। নারী দিবস। আজকের যে 4 জন মা লক্ষ্মী রয়েছেন তারা প্রত্যেকেই এক একজন বস। তাদের কথা আরো ডিটেলে ডেফিনেটলি শুনবো, তার সঙ্গে খেলাও হবে। শুরু করি ফার্স্ট রাউন্ডের আজকের খেলা, নোট দিয়ে যায় কে। খেলা শুরু করবার আগে পূজার কিছু কাজের ভিডিও আগে সবাইকে দেখাই। পূজা যে গাড়ি চালায়, মন খারাপ হয় নাকি টেনশন হয়?
কাজটা করার সময়? টেনশন হয় না, কিন্তু কিছু কিছু সময় মন খারাপ তো হয়ই। যখন দেখি যে তাদের আত্মীয়রা ভীষণ রকম কান্নাকাটি করছে, বা গাড়িতে যখন নিয়ে যায় তখন তাদের পরিবারের লোকজনও তো গাড়িতে থাকে, তো রাস্তায় যাওয়ার সময়ও তারা কান্নাকাটি করেন, তো সেক্ষেত্রে একটু মন খারাপই লাগে। এরকম একটা কাজ বাঁচলে কেন পূজা? প্রথমত বলি যে বড়জোড়া ব্লক ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন, এই সংস্থার সহ সম্পাদক আমি। আচ্ছা। এবং এই সংস্থার সাথে যুক্ত হই আমি 2018 সালে। তার আগে আমি এই সংস্থারই সম্পাদক শ্রী কাঞ্চন বিদ মহাশয়, আমার স্যার, এই অর্গানাইজেশনের সেক্রেটারি উনি, তো ওনার কাছে আমি অঙ্কের টিউশন পড়তাম। তো স্যারের কাছে যখন আমি গল্পগুলো শুনতাম এই গাড়িটা সম্পর্কে, গাড়িটা বড়জোড়া, সোনামুখী, এই সারাউন্ডিংস বলে, তোর এই সারাউন্ডিংসে কোনো সবাই পরিষেবাই ছিল না। এবং আমাদের অর্গানাইজেশন শুরু হয়েছে 2012 সাল থেকে। তো 2013 সালে আমার স্যার এই জিনিসটা নোটিস করেন যে ওই এলাকার মানুষকে এতটা সমস্যা ফেস করতে হচ্ছে, এবং উনি আমাদেরই একটি রক্তদান শিবিরে তৎকালীন এমপি কাছে আবেদন করেন যে এই এলাকার জন্য একটি সববাহী পরিষেবা যেন দেওয়া হয়। এবং গাড়িটা আমরা তৎকালীন সময়ে এমপি ল্যাড থেকে পাওয়া অর্থে কিনেছিলাম। আচ্ছা। এবং এখনও রান করছে গাড়িটা, 12 বছর ধরে পরিষেবা দিচ্ছে। তো ওই টাইমে আমি শুনতাম যে গাড়িটা চালাতে কতটা অসুবিধা ফেস করতে হয়, যে পেট্রোল পাম্পে গেলে তেল দিতে চাইতো না। কেন? মানে এই গাড়িটা তো অচ্ছুত। গাড়িটা আসার পর বড়জোড়া এলাকার অনেকেই বলেছিল যে গাড়িটা আসার পর এখানে মরার সংখ্যা বেড়ে গেছে। এবং গাড়িটার কোনো পার্টস খারাপ হয়ে গেলে সেই সময় মিস্ত্রি পাওয়া যেত না, মানে কেউ করে দিতে চাইতো না, যে গাড়িটা তো ছুতে হবে কাজটা করতে হলে। তাছাড়াও সেই সময় ড্রাইভার পাওয়া যেত না চালানোর জন্য। আমার স্যার তো উনি লাইসেন্স করিয়ে উনি নিজেই গাড়িটা চালাতেন। আচ্ছা। ওনার পক্ষে তো সবসময় গাড়িটা চালানো সম্ভব নয়, ওনার অর্গানাইজেশনের কাজ আছে, প্লাস টিউশন পড়াতেন উনি। তো আমার কোথাও গিয়ে মনে হলো এগুলো শুনে যে আমি যদি চালাতে পারি গাড়িটা। একটা মেয়ে চালাচ্ছে দেখে এখন 3-4 জন ড্রাইভার তারা চালায় গাড়িটা, এবং এলাকার মানুষের মধ্যেও এই কুসংস্কারটা অনেকটাই কমেছে। আর আরও একটা ব্যাপার, মানে আপনি ভেবে দেখুন যে একটা মৃতদেহ বহনকারী গাড়ি, মৃত্যু যেটা আমাদের কাছে সবচেয়ে সত্যি, সেই সত্যিটাকে কিন্তু মানুষ অ্যাকসেপ্ট করতে পারে না। সেই কারণেই মূলত সচেতনতার জন্য আমি এই গাড়িটা চালাই, এবং এই গাড়িটা চালিয়ে আমি কোনো অর্থ নিই না। আমি যে ট্রিপটা চালাই সেই টাকাটা পুরোপুরি এই গাড়িটার মেনটেনেন্স চার্জের জন্য থাকে। সুপার পূজা, সুপার। তুমি তাহলে নিজের জীবিকা কিভাবে অর্জন করো? আমি 2025-এ বাঁকুড়া ইউনিভার্সিটি থেকে সোশ্যাল ওয়ার্কে মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছি। ওকে। এবং ভবিষ্যতে আমার শিক্ষকতা করার ইচ্ছা আছে, বা বাচ্চাদের মধ্যে মূলত কাজ করার ইচ্ছা আছে। আচ্ছা। এবং এখনও কোনো সেই অর্থে কোনো প্রফেশন আমার নেই। যদি কোনো প্রফেশনে যাইও, যাওয়ার পরেও আমি এই অর্গানাইজেশনের সাথে অ্যাটাচমেন্টটা কোনোভাবেই কাটাতে চাই না। আমি এই কাজটা পুরোটা কন্টিনিউ করতে চাই। সুপার পূজা। তোমার বাড়ি থেকে কেউ এসছেন আজকে? আমার বাড়ি থেকে আমার মা আর ভাই এসেছে, এবং আমার অর্গানাইজেশন থেকে আমার 2 এক্সিকিউটিভ বডি মেম্বার অর্গানাইজেশনে আমার ও আচ্ছা, দাদা এবং নমস্কার। কাকিমা এসেছে। নমস্কার। আচ্ছা আচ্ছা আচ্ছা। তুমি যদি আজকে 1 লাখ টাকা পাও পূজা, এখানে জিতে কি করবে? আমার যেটা ইচ্ছা আছে, আমাদের অর্গানাইজেশনটা পুরোপুরি একটা ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন, মানে আমরা 250 জন মেম্বার আছি যারা নিজেরা ফান্ড দিয়ে এই অর্গানাইজেশনটা চালায়। আচ্ছা। তো আমার ইচ্ছা আছে প্রথমত কিছুটা টাকা এই অর্গানাইজেশনে দেওয়া, এবং বাকি টাকাটা আমার ইচ্ছা আছে যে নিজের একটা স্কুটি কেনা। মানে আমি বাইক চালাই, 4 হুইলার চালাই, কিন্তু সবটাই অন্যের গাড়ি, আমার নিজের কোনো গাড়ি নেই। তো আমার ইচ্ছা আছে যে একটা স্কুটি কেনার, যাতে করে আমার এই সমস্ত কাজ করতেও সুবিধা হবে, যাতায়াতের সুবিধা হয়ে যাবে।
এসো ফার্স্ট রাউন্ডটা খেলি। চলো পূজা, তোমার 1 মিনিট সময় শুরু এখন। এটা একদম ছোট, একদম ছোট, একদম ছোট। দৃশ্যগুলো পেরিয়ে আয় না যত ময়লা ধুলো, ঠেলে ফেলে রেখে পিছুটার একঘে গান। আয় আয় কে যাবি আয়, সব 500 নয় কিন্তু, এক মুঠো রোদ ধরে 200 আছে, 100 আছে, 50 আছে। আরে ছোট নোটও আছে, দেখে খেলো। সব 500 নয়। $1420 পূজার স্কোর। এবার চম্পার কাছে আসি। অ্যাম্বুলেন্স দিদির ভিডিও দেখাই আগে সবাইকে। বেশ সাহসের কাজ। কেমন করে শুরু করলে চম্পা? বাবা তো খুব গরিব। বাবা প্রথমে ভ্যান চালিয়ে আমাদের 3 বোনকে মানুষ করেছিল। তারপরে হঠাৎ কিছুদিন পরে আর সংসার চালাতে পারছেন না বলে অন্য লোকের থেকে ধার করে একটা অ্যাম্বুলেন্স কেনে। তখন প্রথম গ্রামের দিকে তো প্রথম নিয়ে আসে অ্যাম্বুলেন্স। নিয়ে আসার পরে বাবাই চালাচ্ছিলেন। আমি মাধ্যমিক দেওয়ার পরে বাবাকে বলি যে আমার শখের জন্য যে বাড়িতে গাড়ি আছে যখন আমাকে একটু শিখিয়ে দাও। বাবা বললো ঠিক আছে, আর আমি সময় করে তোকে শিখিয়ে দেবো। বাবা শিখিয়ে দেওয়ার পরে উচ্চ মাধ্যমিক তখন দিলাম 2020-তে। উচ্চ মাধ্যমিক দেওয়ার পরে হঠাৎ লকডাউন পড়ে গেল, তখন করোনার সময় পড়তে চেয়েছিলাম। বাবা বলেছিল, তখন ডেকে হঠাৎ করে বললেন যে আমি আর পড়াতে পারবো না। কারণ বাবা হঠাৎ দেখি বাবা শরীর ভারী হয়ে যাওয়ার জন্য হাঁটুর সমস্যা চলে এসছে। বাবা আর গাড়িতে বসে থাকতে পারেন। তার জন্য বাবাকে আমি বলি যে বাবা তোমাকে চালাতে হবে না, আমি তোমার পাশে দাঁড়াবো, আমি তোমার গাড়ি চালিয়ে সংসার টানবো আমি। বাবা বলে না, তুই মেয়ে কি করে নিয়ে যাবি, লোক খারাপ কথা বলবে। আমি বলি না ঠিক আছে, আমি যখন তুমি যাবে আমি তোমার পাশে যাব, আর যখন ঘুরে আসবে আমি চালিয়ে আসবো। বাবা বলে ঠিক আছে চল। তখন আনতে আনতে প্রথমে একটু সমস্যা হয়। যখন পেশেন্ট নিয়ে যেতে শুরু করি তখন পেশেন্ট বলে যে হচ্ছে একটা মেয়ে চালাচ্ছে, কি করে আমরা তার ভরসায় গাড়িতে উঠবো, আমাদের ভরসা পাচ্ছি না। বাবা বললো ঠিক আছে, আমি তো পাশে বসে আছি, নিয়ে চলো না। বলে 1 দিন 2 দিন নিয়ে যেতে যেতে বা আমার উপরে ভরসা করে বাবা গাড়ি ছেড়ে দিল। তুমি পাথর প্রতিমা থেকে অ্যাম্বুলেন্স চালিয়ে কত দূর অবধি? সব জায়গায় যাই, কলকাতা পর্যন্ত। মানে কলকাতা অবধি চলে আসো গাড়ি চালিয়ে? তুমি কি আজকে 1 লাখ টাকা যেত চম্পা, কি করবে? আমাদের গাড়িতে এসি নেই, আমি এসি লাগাতে চাই, কারণ আমাদের পেশেন্টকে নিয়ে যেতে অনেক পেশেন্টের সমস্যা হয় এসি না থাকলে। আমি এসি লাগাতে চাই। নাইস। এসো ফার্স্ট রাউন্ড থেকে। চলো চম্পা, তোমার 1 মিনিট সময় শুরু এখন। এটা একটু ছোট, একটু ছোট 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 ছোটর দিকে আছে, আরো ছোট। আবার 2 হাতে।
বাম্পার স্কোর ফার্স্ট রাউন্ডে। আপনার গল্পটা বলুন একটু সবাইকে। আমার লড়াই 1984 সাল থেকে আচ্ছা, এই পর্যন্ত সেই লড়াই করেই যাচ্ছি, অসীম লড়াই। শেষে লড়াই কেউ ভাগিদার হয়নি। আমার একার লড়াই, জিতবো একা, হারছিও একা। 2006 সালে সোমনাথ দাস আমার ছেলে ছিল, প্রথম ম্যাগাজিন তৈরি করে, এক ফরমার। ও আমার কাছে টাকা চেয়েছিল, ওর কাছে টাকা ছিল, ওর এই শখ ইচ্ছা হয়েছে একটা ম্যাগাজিন করবে, টাকা চেয়েছে, আমি দিতে পারিনি। তো আমি বলছি আমি অত টাকা কোথার থেকে পাবো? আমার একটা কানের দুল পুকুরের জলে হারিয়ে গেছিলো, একটা ছিল ফুল ছোট্ট, যে এটা নিয়ে তুই টাকা নে। ও কেন ওকে এই পত্রিকাটা করে টাকা দিয়েছিলাম, ডাক্তার বলেছে যতদিন ওর মনে আনন্দে থাকবে কিছুদিন ভালো থাকতে পারবে, ওই আনন্দেই ওকে আনন্দ দেওয়ার জন্যই পত্রিকাটা করা। কেন ও সুস্থ ছিল না? ও 3 বছর বয়সে জুবুলাইন মাইলোফাইব্রোসিসের রোগে ওকে আক্রান্ত করে। মাইলোফাইব্রোসিস অস্থি মজ্জা, বোন ম্যারোর এক ধরনের হ্যাঁ, বিরল ও সমস্যা। গুরুতর ক্যান্সার, হ্যাঁ, যেখানে মজ্জার ভিতরে দাগ বা ফাইব্রোসিস টিস্যু তৈরি হয়। এটি মজ্জার স্বাভাবিক রক্তকণিকা উৎপাদন প্রক্রিয়া ব্যাহত করে। এর ফলে রক্তাল্পতা, ক্লান্তিবোধ এবং প্লীহা বড় হয়ে যাওয়ার মতো লক্ষণ দেখা দেয়। সো 3 বছর বয়স থেকে এই রোগে আক্রান্ত। আচ্ছা, ওর শুধু আশাটা পূর্ণ করার জন্য পত্রিকাটা করা। ও তো হাঁটতে পারতো না, তখন ওর সঙ্গে আমার ম্যাগাজিনে যেতে হতো। প্রেস থেকে বই আনা, বই আবার নিয়ে পৌঁছানো, সব আমিই করতাম। কাজও করতাম, ঘরও সামলাতাম, বাইরেও সামলাতাম, সবই করতাম। 2012 সালে ও লিটল ম্যাগাজিন একটা পত্রিকা করে, ছোট গল্পের মিথ। সেই পত্রিকাটা বাংলা একাডেমি পশ্চিমবঙ্গ সরকার পুরস্কার দিয়েছিল। ও যখন পুরস্কার পেল জানুয়ারির 11 তারিখে, মে মাসের 30 তারিখেও মারা যায়। দু 2012 সালে যখন ও মারা যায় হাসপাতালে, তার 2 দিন আগে বলেছিল, মা আমার পত্রিকাটা চালাবে কি? আমার পত্রিকা আর প্রকাশক ছিল, ডানা বলে একটা প্রকাশনা ছিল। বাড়ি চল, তোকে বাড়ি নিয়ে যাব, আমি পত্রিকাটাও চালাবো, পাবলিশিংটাও চালাবো। বলি মা আমি বোধহয় বাড়ি আর যাব না। তুমি আমার পত্রিকাটা চালাবে তো? ওই মরার পরের থেকে আমি আজ 13 বছর ধরে একভাবে পত্রিকাটা চালিয়ে যাচ্ছি। দু 2021 সালে 4 নভেম্বর আমাকে কলকাতায় লিটল ম্যাগাজিন গবেষণা কেন্দ্র থেকে আমাকে লিটল ম্যাগাজিনের মা আর মমতা রহমান স্মারক সম্মানটা দিয়েছিল। সেই থেকে সবাই জানে আমি লিটল ম্যাগাজিনের মা। আমার লিটল ম্যাগাজিনের তাঁবুতে গেলেই আমাকে সবাই মা বলে সম্বর্ধনা করে, আদর করে, ভালোবাসে। একটু আমার কাছে আসার জন্যে ওরা বলে মাতৃ আদরে আপনাকে আমাকে একটু আদর করবেন। ওরা সবাই আসে শুধু আমার কাছ থেকে একটু আদর খেতে। প্রথম যে লিটল ম্যাগাজিনটা বেরিয়েছিল, সোমনাথ যেটা প্রকাশ করেছিল, এক ফর্মা। এক ফর্মা, সেটা আছে আপনার কাছে? তার কপি আছে? যে এক ফর্মা, হ্যাঁ আছে, একটা আছে। এইটাই সেই সময় তোমাকে। এটা আমি আর কাউকে না। আমি আর করি না, এটা রেখে দিচ্ছি স্মৃতি। আপনার কাছে একটা হ্যাঁ। কপি তো থাকা উচিত। হ্যাঁ। ছেলেকে বাঁচিয়ে রাখার জন্য আমি পত্রিকাটা করি প্রত্যেক বছর।
আমি কত কষ্ট করে পত্রিকাটা করি, আপনারা চিন্তা করলে 25,000 30,000 টাকার লাগে অনেক কষ্ট করে নিজেকে অনেক নিংড়িয়ে রস, লেবুর মতন রস আমি চিপে চিপে নিংড়িয়ে নিংড়িয়ে এই পত্রিকাটা করি। ছেলেকে খুব ভালোবাসতাম আমি। আমার প্রথম সন্তান ছিল সোমনাথ। খুব ভালো ছিল, লেখাপড়ায় ভালো ছিল, কথাবার্তা খুব ভালো ছিল। এখনো প্রতিনিয়ত ওকে সকাল সন্ধ্যা প্রণাম করি আর বলি, তোর মতন যে একদিকে সন্তানকে আমি পেটে রেখেছি, এটাই আমার খুব ভাগ্য। তুই আমার প্রথম সন্তানে জন্মেছিলিস, আমাকে সার্থক করে দিলি। আমি যে যার জায়গায় গিয়েছি, আমি যার সম্মান পেয়েছি অফুরন্ত আমার ছেলের জন্যে, এই পৃথিবীতে আমার মতন আনন্দের মা বোধহয় পৃথিবীতে আছে কিনা আমার জানা নেই। আমার একটা ছেলে মারা গেছে, কি হয়েছে? আমার হাজার হাজার ছেলে রয়েছে আমার পাশে দাঁড়িয়ে। আমি তাই জন্য লিটল ম্যাগাজিনের মা হতে পেরেছিলাম আমার ছেলের জন্যে। আজকে ছেলেকে হারিয়ে আমি হাজার হাজার ছেলের মা হয়েছি। আমার ছেলেরা কত শিক্ষিত, কত গবেষক, কত সাহিত্যিক, কত প্রফেসর, কত শিক্ষক, সবাই আমাকে মাতৃস্নেহে ভালোবাসে আমাকে। আমি ছেলের জন্য এখন আমি কাঁদি। আমার ছেলে আমার খুব ভালো ছেলে ছিল, অসহায় ছেলেদের পাশে দাঁড়াতো, তাদের লেখাপড়া বিনা পয়সা করাতো। আজ আমার এই পত্রিকা, এই সম্মান, এই জায়গা আমার সব ছেলের জন্য আমি পেয়েছি। আমি তো সোমনাথ তো আছে, মানে এই যে প্রত্যেক বইয়ের কাভারে ওর ছবি, আপনার বাড়িতে ওর বন্ধুদের মাঝখানে, তার বোনের মনে, বাবার মনে, মায়ের মনে আছে তো। এবং আপনি এই যে ওকে বাঁচিয়ে রেখেছেন থ্রু দিস লিটল ম্যাগাজিন, এইটা কজন মা পারে? আপনি তো সত্যিই দারুণ মা। বাড়ি থেকে কেউ এসছে? হ্যাঁ, আমার মেয়ে এসছে। মেয়ে এসছে, আর ওর পুরনো একজন ওর প্রকাশনার ওই শ্যামলদা। আপনি যদি এই খেলায় জিতে 1 লাখ টাকা আজকে পেয়ে যান, কি করবেন? আমার আছে দুটো পত্রিকা করব, ছোট গল্পের মিট বলে, যেটা ও একাডেমি পুরস্কার পেয়েছিল। দুটো পার্ট 1 পার্ট 2 বলে, দুটো হলে 800 পাতা হচ্ছে, সেটা 35,000 টাকা দাম নেবে। আর নিম্নবর্গের একটা পত্রিকা আছে, সেটা আমার বই খুব চলে, প্রত্যেক বছরই আমি ওটাকে নিউ প্রিন্ট করি, বিক্রি করি। ওই দুটো বই মিলিয়ে, প্রথম পার্ট আর সেকেন্ড পার্ট দুটো মিলে একটা বই করব। কিছু টাকা এই লিটল ম্যাগাজিন রাইস অ্যান্ড লিডে, মানে দুস্থ যারা অসুস্থ হয়ে যায়, কবি সাহিত্যিকরা, তাদেরকে হেল্প করব। কিছু টাকা লক্ষ্মী ব্যাংকে দেবো। আসুন ফার্স্ট রাউন্ডটা খেলি, আসুন। ওকে শঙ্করীদি, আপনার 1 মিনিট সময় শুরু এখন। এটা অনেক বড় নোট আছে। হ্যাঁ, মাঠে থাকুন। ছেড়ে যেতে বলে শহুরে কথা, যেন আমি ছাড়তে দেব না। এটা বড়র দিকেই আছে, যেটা যেখান থেকে নিচ্ছেন ওখানেই রাখুন, না হলে কনফিউশন হবে। হ্যাঁ, আরো বড়। জানি প্রতি রাতে হয় রানী, হারানো শব্দের আরে ভাবেই নরম বালিশে, তোমার ওই চোখের নালিশে, এটা অনেক বড় আছে। রাত পরিবেশ 10, 20, 50 সব আছে, কিন্তু দেখে খেলুন। ও 800 স্কোর হয়েছে শঙ্করীদির ফার্স্ট রাউন্ড। এবার প্রভাতী। নমস্কার দিদি।
আমি সুন্দরবন কুলতলি দক্ষিণ 24 পরগনা থেকে আসছি। সবই তো শুনলাম, আর একটু ডিটেলে শুনতে চাই। তুমি বললে যে বাবা মাদের তুমি খুঁজে খুঁজে বার করো, এমন মারা যারা গার্হস্থ্য জীবনে কোনো না কোনো হিংসার শিকার হয়েছে, কোনো না কোনোভাবে অত্যাচারিত, এমন মায়ের শিশুদের তুমি পড়াও, হ্যাঁ। তাই না? হঠাৎ এরকম একটা কাজ কেন শুরু করলে? আমিও নিজে ওই অত্যাচারের শিকার। আমার শ্বশুর বাড়ি থেকে বিয়ের জন্য পণপ্রথার দাবিতে আমার মেয়েরা হাত ভেঙে দেওয়া হয়। কন্যা সন্তান হওয়ার জন্য নিত্য নতুন নির্যাতন করতো, বাপের বাড়িতে টাকা নিয়ে আসতে বলতো। ওরা সহ্য করতে পারতো না, যে মেয়ে মেনে নিতে পারতো না। মানে শুধু ছেলে দিয়েই পৃথিবীটা চলবে নাকি? ওরা সেটাই ভাবতো। বাহ, অপূর্ব। তারপর? তো সেই জন্য আমি ভাবলাম যে আমার মেয়ে যেরকম এক জায়গা থেকে বঞ্চিত, বা আমরা যেরকম এক জায়গা থেকে বঞ্চিত, শুধু খালি একদিন তো না, দিনের পর দিন 3-4 দিন করে খেতে দিত না, শাক সিদ্ধ খেয়ে থাকতে হতো। শ্বশুর বাড়িতে নির্যাতন দিত এরকমই। আর আমার স্কুলে যেরকমই যে বাচ্চাগুলো পড়ে তারাও ঠিক ওই রকমই, তার মায়েরা ওই রকমই নির্যাতনের শিকার। তো তুমি হঠাৎ স্কুল খোলার পরিকল্পনা কবে করলে? স্কুল খোলার পরিকল্পনা করলাম যখন আমি নির্যাতনের শিকার, তখন থেকেই এইটার পরিকল্পনা করেছিলাম। এই নির্যাতন থেকে বেরোতে গেলে একটাই রাস্তা, সেটা হলো শিক্ষামূলক কোনো কিছু করা। সেটা করতে গেলে আগে তো মানুষকে, আমাদের তো কুলতলিতে বেশিরভাগ অশিক্ষিত, লেখাপড়ার আলো খুবই কম। তুমি নিজে কতটা পড়েছো? আমি নিজে বিয়ে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়ে আর পড়াশোনা হয়। কেন? আমার বাবা বিয়ে দিয়ে দিয়েছে। তারপর বিয়ে করে গিয়ে দেখলে যে অত্যাচার হচ্ছে, মেয়ে সন্তান হওয়ার পর আরো অত্যাচার, তো তুমি কি বেরিয়ে এলে শ্বশুর বাড়ি থেকে? বার করে দিয়েছে। ও তোমাকে বার করে দেওয়া হলো, তারপর তুমি কোথায় এলে? আবার মা বাবার কাছে? হ্যাঁ, মা বাবার কাছে ফিরে এসেছি। ওকে, তারপরে তুমি হঠাৎ স্কুল খোলার পরিকল্পনা করলে? স্কুল খোলার পরিকল্পনা করলাম। আমার মতো অনেকে নির্যাতিত আছে, কিন্তু দেখতাম আমাদের তো ওইখানে বলে আমাদের গ্রামেতে ইটভাটা কাজ করে খুব কম, বা অন্য নদীতে যায় খুব কম। বেশিরভাগ সব মদ খায়, জুয়া খেলা করে, চুরি করে, ডাকাতি করে। দেখতাম প্রতিদিন বসে বসে যে অনেক মায়েরা কান্নাকাটি করে, তাদের খেতে দিত না, কিন্তু বাড়ি থেকে এসে বলতো যে এখন কেন রান্না হয়নি। তার বাড়িতে তো কিছুই নেই রান্না করার মতো, তার রান্নাটা করবে কি আর খেতে বা দেবে কি? পরিস্থিতির শিকার হতো, তখন সেই মাকে বার করে দেওয়া হতো। তাদের বাড়িতে গিয়ে বোঝাতাম এটা, যে যদি তোমার সন্তান না পড়াশোনা শিখতে পারে, তাহলে এর সঙ্গে, এই চক্রের সঙ্গে বাচ্চাটা আগামী দিনে বড় হতে হতে তারা জড়িয়ে পড়বে। তো তখন জড়িয়ে পড়লে পরে ওই বাচ্চাটা ওদেরই মতো হবে। আগে যদি সে একটু পড়াশোনা শিখতে পারে, তো তখন আর ওই চক্রের সঙ্গে জড়াবে না। রাইট। তো এইটা ভেবে তুমি স্কুল শুরু করলে, বাকিদেরও কনভিন্স করলে। হ্যাঁ। প্রথম কজন ছাত্রছাত্রী নিয়ে শুরু করেছে? 35 জন। 35 জন শুরুতেই? 35। বাহ। আর এখন? এখন 110 জন। 110 জন। কতদিন হলো এই স্কুলটা? এটা 2008 সাল থেকে। ও, তো অনেক দিন হয়ে গেল, প্রায় 18 বছর। লাভলি। তোমার স্কুলের ছবি দেখাই একটু সবাইকে। ও, ওরা খাবারও খায়? হ্যাঁ। এই সব যে কাজ করছো প্রভাতী, অনেক ফান্ড দরকার, তো টাকা দরকার, তো কোথা থেকে পাও? এগুলো কোনো জন্মদিন বাড়ি বা ক্যাটারিংয়ের সঙ্গে যোগাযোগ করি, যে আপনাদের যে খাবারটা বেশি হবে সেইটা আমি নাম্বার দিয়ে যাচ্ছি, আমাকে দিয়ে দেবেন। দিলে পরে এই যে গরিব বাচ্চাগুলো আছে ওরা খেতে পারবে। বা আরও যদি কেউ পরিচিত থেকে থাকে, অনেকে তো খাতা, পেন, পেন্সিল এগুলো এক্সট্রা, যেগুলো পড়ার পরে যেগুলো এক্সট্রা থাকে সেগুলো তো বিক্রি করে, কিংবা এমনি বাড়িতে অপচয় হয়ে নষ্ট হয়। সেগুলি যদি দেন, তাহলে একটা বা দুটো শিশুর দায়িত্ব নিলে, তার সঙ্গে দিদিমণি যদি 100 টাকার দায়িত্ব নেন, তাহলে এই বাচ্চাগুলোও মানুষ হতে পারে। সেই সঙ্গে সঙ্গে অন্ধকারাচ্ছন্ন নিরক্ষরতা থেকে সাক্ষরতার দিকে একটু এগিয়ে আসতে পারে। এদেরকে পড়াশোনা করানো,
এদেরকে জামা কাপড় দেওয়া, খাতা পেন্সিল দেওয়া, রোজ খাবার দেওয়া, এর তো একটা হিউজ কস্ট আছে। সে খরচাটা কোথা থেকে আসে? খরচাটা ওই সবার সঙ্গে যোগাযোগ করে আমি গিয়ে। আচ্ছা, তার মানে অনেক মানুষ সাহায্য করেন। হ্যাঁ, এগুলো করতে গিয়ে দিদি এমন কি রাস্তা বেড়াও পর্যন্ত দেওয়া হয়েছে, মাথায় বন্দুকও পর্যন্ত ধরা হয়েছে। কেন? এই কাজগুলো করা যাবে না, জানে তো যে একটু যদি এই বাচ্চাগুলো শিখতে পারে তো শিক্ষিত হলে তাহলে একটা বাচ্চা থেকে আরও 10টা বাচ্চাকে টেনে নিয়ে আসবে পড়াশোনা শেখানোর জন্য। তখন তো সোনা পাচার কিংবা আজ যে জুয়া খেলা, মদ খাওয়া, আর অন্যান্য যে চক্রগুলো আছে সেগুলো থেকে তো সরে আসবে, তারা পিছিয়ে আসবে। সেই জন্য করে করতে দেওয়া হয় না, বাধা দেওয়া হয়। বাবা, এটা তো অনেক বড় লড়াই। তার মানে তোমার বাড়ি থেকে কেউ এসছেন আজকে? হ্যাঁ, আমার মেয়ে এসছে, বোন পড়ছে। মেয়ে কোথায়? ও, তোমার মেয়ে? হ্যাঁ, আরে বাবা, 11-এ পড়ছে। 11? আচ্ছা, আর কীর্তন শিখছে। কীর্তন শিখছে, বাহ। আর তোমার স্বামী কি করেন? কোনো যোগাযোগ নেই, কোনো খোঁজ খবরও নেন না? না, শ্বশুরবাড়ির সঙ্গে কোনো কানেকশনই নেই। ওকে প্রভাতী, 1 লাখ টাকা তুমি জিতে গেলে কি করবে আজকে? দিদি আমি 2016 সালে স্কুল ঘর করেছিলাম, বানিয়েছিলাম কয়েকজন সুবর্ণদায়ী ব্যক্তির সাহায্যে। তো সেখান থেকে এখনো পর্যন্ত রং করতে পারিনি, সেই বিল্ডিংটা করার পরে থেকে। ও, সেটা রং করাবো। আর আমাদের সাবমার্সিবল আছে বাচ্চাদের জল খাওয়ার জন্য, সাবমার্সিবলটা খারাপ হয়ে গিয়েছে, সেটা তাহলে সারাবো। স্কুলের পিছনেই তাহলে খরচাটা করবে? হ্যাঁ, স্কুলের পিছনেই করবো। ওকে, এসো খেলি। চলো, তোমার 1 মিনিট সময় শুরু এখন। ঠাকুর জামাই এলো বাড়িতে, ও ননদি ঠাকুর জামাই এলো বাড়িতে, বলি ও ননদি আর তো মুঠো চাল ফেলে দে হাড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে, ও ননদি ঠাকুর জামাই এলো বাড়িতে। স্টেশনের বাবুর মতো মিষ্টি পান খেয়ে, স্টেশনের বাবুর মতো মিষ্টি পান খেয়ে, এখন তোরে দেখছে কেমন ট্যাপে টিপি গেছে, আমি তাইতে বলি চুল বেঁধে সাজ, আমি তাইতে বলি চুল বেঁধে সাজ, হলুদ রঙা শাড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে, ছোট, এটা অনেক ছোট, অনেক ছোট। বাড়িতে। এই দুটো ছাপ মারা হয়নি? 1910 সবাইকে পেরিয়ে গেছে প্রভাতী, হাইয়েস্ট। দারুণ। বাবা বাবা বাবা, সবাই কাছাকাছি আছে, কিন্তু তার মধ্যেও প্রভাতী হাইয়েস্ট করার। এবার শুরু করি আমাদের গানের রাউন্ড। গানে গানে লক্ষ্মীলা। দিদি, কি হয়েছে? আমরা নারী, আমরা সব পারি। আমি আর আমার দিদি, আমরা দশভুজা। আচ্ছা, আমরা 1 হাতে কুলু দিতে পারি আর 9 হাতে জিনিস নিতে পারি। আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা তোমাকে। কি জাতিক? আন্তর্জাতিক। এখানে থেমে যা, বুঝলি? আর বেশি বাড়িস না। দিদি, আমরা নারী, আমরা থামবো না। আরে মুশকিল। জিনিস না পাওয়া পর্যন্ত তো আমি একদমই থামবো না। এরা কেউ জিনিস নিয়ে আসেনি। আর শঙ্করিদি যা এনেছেন ও তোর ঢুকবে না মগজে, তোর ওই ম্যাটার নেই।
আপাতত খুব চাপে আছেন শঙ্করিদি, যে আগিয়ে ওনার পাশে দাঁড়ান। এবার চলুন শুরু করি খেলা। বাজারে হাতটা রাখো। প্রথম গানের জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য শুনবো। যদি আলো না ধরে বুঝতে পারলে বাজিয়ে দাও, বুঝতে পারলে বাজিয়ে দাও। আলো না ধরে হ্যাঁ পূজা, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। পূজা বাজিয়ে দিয়েছে। পূজার একটা উত্তর পেয়েছি, এটা লক করলাম। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। এই গানটাই সবার মনে হচ্ছে নাকি সেকেন্ড হিন্ট শুনবে? চম্পা শুনবে সেকেন্ড হিন্ট? ওকে, সেকেন্ড হিন্ট শুনে নাও 1000 টাকার জন্য। যদি সবাই ফিরে যায় ওরে ওরে ও ভাবা। হ্যাঁ বলুন। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। তো অলরেডি পূজা বাজার বাজিয়ে 1500 টাকার জন্য এই উত্তরটাই দিয়েছে। আর কোনো অন্য কোনো উত্তর কেউ দিচ্ছে না, তাই তো? থার্ড হিন্ট শোনাবো 500 টাকার জন্য। ওই গানটাই। এই গানটাই? তাহলে আর কেউ চ্যালেঞ্জ করছো না? তাহলে গানটা শুনিয়ে দিই, দেখো পূজার উত্তর মিলল কিনা। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। ওকে, পূজা পেয়ে গেছে 1500 টাকা। 2920 পূজার স্কোর। সেকেন্ড গানের জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য স্ক্রিনে আসছে। হ্যাঁ বলো পূজা। মঙ্গলদ্বীপ জেলে। মঙ্গলদ্বীপ জেলে অন্ধকারে দু চোখ আলোয় হ্যাঁ। ভরো প্রভু, এই গানটা। হ্যাঁ। সেকেন্ড হিন্ট খুলবো না? তাহলে আর কেউ চ্যালেঞ্জ করছে না পূজাকে। ওকে, তাহলে বাকি হিন্ট দুটো খুলে দিই, দেখো মিলিয়ে নাও। দু চোখ আলোয় ভরো প্রভু, মার্জনা করো প্রভু। এই গানটাই তো মনে হচ্ছে, দেখি শুনে নি। আবার 1500 টাকা পেয়ে গেছে পূজা। 4420 পূজার স্কোর। 3 নম্বর গানের জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য শুনবো। হ্যাঁ শঙ্করিদি।